আমরা সবাই কারো না কারো স্মৃতিতে বেঁচে থাকি, কিন্তু যদি সেই স্মৃতি হয়ে ওঠে জীবন্ত, যদি কেউ আমাদের ভুলে যায় আর সেই ভুলে যাওয়া আত্মা ফিরে আসে উত্তর চাইতে। আজ আপনাদের শোনাবো এক হৃদয়বিদারক কিন্তু ভয়ঙ্কর সত্যি ঘটনা, যেখানে এক বোনের ভালোবাসা, এক মায়ের গোপন পাপ আর এক ছোট্ট মেয়ের না বলা কান্না মিশে গিয়েছে এক ভূতের অভিশাপে। বন্ধ করে দিন লাইট, কান খোলা রাখুন, কারণ আজ আমরা নামব স্মৃতির অন্ধকারে আর খুঁজে দেখব কে আজও অপেক্ষা করে আছে টিকটিক শব্দের ভেতর। সন্ধ্যাটা একটু অন্যরকম ছিল। আকাশটা যেন কাঁদতে চাইছে, অথচ কান্না আটকানো আকাশের মতো চুপচাপ। একটা অদ্ভুত চুপচাপ। জানালার কাছে টুকটাক বৃষ্টির শব্দ হচ্ছিল, কিন্তু সেই শব্দও যেন গলার মধ্যে আটকে যাওয়া কান্নার মতো শোনাচ্ছিল। আমি, অরিত্র, তখন মাত্র মায়ের মৃত্যু বর্ষপূর্তির আগে গ্রামের বাড়িতে ফিরেছি। মা নেই, এই কথাটা এখনো বিশ্বাস হয় না। ছোটবেলায় আমি যতবার ভয় পেতাম, মা শুধু বলতো, ভয় পেলে চোখ বন্ধ করে আমার কথা ভাবিস। এখন মাই তো নেই, কার কথা ভাববো? এই বাড়িটা, যেখানে ছোটবেলা কেটেছে, এখন অচেনা। দেয়ালগুলো যেন ফিসফিস করে কিছু বলছে। ঘরদোরে মায়ের ছোঁয়া নেই, কিন্তু কিছু একটার ছায়া যেন রয়ে গেছে। আমি কি ভুলছি, নাকি কিছু মনে পড়ছে? মায়ের ঘরে ঢুকতেই পুরনো একটা গন্ধ নাকে এল। সেই তেল চন্দনের গন্ধ। জানালার পাশে রাখা কাঠের আলমারিটা হঠাৎ যেন কেঁপে উঠল। আমি অবাক। ভেতরে কি কেউ আছে? আমি ধীরে ধীরে হাত বাড়ালাম, খুললাম আলমারির দরজা। মায়ের শাড়িগুলো গুছানো ছিল ঠিক আগের মতোই, কিন্তু একটা পুরনো রুমাল, তাতে রক্তের দাগ। আমি চমকে উঠলাম। মা তো কখনো অসুস্থ ছিলেন না এমনভাবে। রুমালের নিচে একটা চিঠি। অরিত্র, আমার একটা কথা মনে রাখিস। যদি কখনো আমায় ভুলে যেতে বসিস, আমি ফিরে আসব। আমার গা কাটা দিয়ে উঠল। মা কি জানতেন আমি একদিন ভুলে যাব? রাতটা শুরু হলো একটা হালকা বাতাস দিয়ে। জানালার পর্দা উড়ে উড়ে উঠছে। আমি শুয়ে পড়েছি, ঘড়িতে তখন 1:13। হঠাৎ কানে এল, কেউ নাম ধরে ডাকছে, অরিত্র, অরিত্র। আমি উঠে বসে পড়লাম। কেউ নেই ঘরে, কিন্তু দরজাটা একটু খোলা। আমি কি দরজা বন্ধ করিনি? ধীরে ধীরে এগিয়ে গেলাম। করিডোরে কেউ হাঁটছে, পায়ের শব্দ, টুপ টাপ টুপ। আমার শ্বাস বন্ধ হয়ে এল। মা কি ফিরে এলেন? কিন্তু না, এই যে ছায়া, এটা তো অনেক লম্বা, অনেক বেশি ঘন, যেন কোন অজানা এক রূপ। পরদিন সকালে কাকিমা এলেন, বললেন, বাড়িটায় তুই একা থাকিস না, অদ্ভুত সব কাণ্ড হচ্ছে। আমি বললাম, কান্নার আওয়াজ শুনেছি রাত্রে। কেউ কি? কাকিমা মুখে হাত দিয়ে বললেন, তোর মা মৃত্যুর পর রাতে অনেকবার কান্না শোনা গেছে। কিন্তু তা কি সত্যি? আমি হাসলাম। ভূতের গল্প আমি বিশ্বাস করি না, কিন্তু রাতে যখন আবার ঘুম ভেঙে দেখি পাশের ঘর থেকে হু হু করে কান্না শোনা যাচ্ছে, আমার বুক ধকধক করতে থাকলো। আমি কি ভুল শুনছি? দরজা খুলে দেখি, কেউ নেই, কিন্তু একটা শাড়ি পরে আছে মেঝেতে। সেটা মায়ের প্রিয় শাড়ি, যেটা তার মৃত্যুর দিন সে পরেছিল। তৃতীয় রাত। আমি ভাবলাম, সবই হয়তো কল্পনা, কিন্তু ভুল ভাবছিলাম। বাথরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়েছি, মুখ ধুচ্ছি। হঠাৎ দেখি, আমার পেছনে একটা ছায়া। আমি তড়িৎ ঘুরে দাঁড়ালাম, কেউ নেই। আবার আয়নায় তাকালাম, ছায়াটা আবার এসেছে। এইবার স্পষ্ট, মা। কিন্তু তার চোখে জল, ঠোঁট নড়ছে, কিন্তু আমি কিছু শুনতে পাচ্ছি না। আমি চিৎকার করে বললাম, তুমি কি বলছো মা? কি চাও তুমি? হঠাৎ করে পানি নিজে নিজে চলতে লাগলো, আলো নিভে গেল। আমি দিনের বেলায় পুরনো পাণ্ডুলিপি ঘাঁটছিলাম, মায়ের লেখা ডায়েরি। তাতে লেখা ছিল, যে চলে যায় সে পুরোপুরি যায় না, সে আমাদের ভেতরে রয়ে যায়। যদি তার শেষ ইচ্ছা অপূর্ণ থাকে, সে ফিরে আসবেই। তাহলে মায়ের কোনো ইচ্ছা পূরণ হয়নি? আমি ডায়েরি উল্টে দেখি শেষ পাতায় লেখা, আমার স্বর্ণালঙ্কারগুলো মাটির নিচে পুঁতে রেখেছি, কেউ যেন পায় না, শুধু অরিত্র জানবে। আমি শিউরে উঠলাম। মা নিজের জিনিস পুঁতে রেখেছেন। আমি গেলাম পেছনের বাগানে, যেখানে মা বলতো ওখানে ভয়ঙ্কর কিছু আছে। একটা পুরনো আম গাছ, গাছটা যেন ঝুঁকে এসেছে আমার দিকে। আমি কোদাল নিয়ে খুঁড়তে শুরু করলাম। একটা টিনের বাক্স, খুলতেই গন্ধ বেরোলো। ভেতরে মা গয়না, একটা চিঠি এবং একটা ছোট্ট কঙ্কাল। আমি আতঙ্কে পেছনে হাঁটে এলাম। মা, তুমি কি করেছিলে? চিঠিতে লেখা,
এটা আমার গোপন পাপ। এই কঙ্কাল তোমার বড় বোনের, যার জন্মের পরেই মৃত্যু হয়, কিন্তু আমি তাকে মাটি দিলাম না, পুঁতে রাখলাম নিজের কাছে, যেন ভুলে না যাই। আমি কেঁপে উঠলাম। আমার একটা বোন ছিল, কেউ কোনোদিন বলেনি। চতুর্থ রাত, আমি ঘরে শুয়ে আছি, ঘুম আসছে না। ঘড়িতে ঠিক 3টা, জানালার পাশে একটা আলো, যেন কেউ দাঁড়িয়ে আছে। আমি উঠে গেলাম। মা দাঁড়িয়ে আছেন, কিন্তু মুখে এক অপার্থিব দুঃখ। তিনি বললেন, তুই জানিস সব, এখন আমাকে মুক্তি দে। আমি ফ্যালফ্যাল করে তাকিয়ে আছি। আমি কি করব মা? তিনি বললেন, আমার ছোট্ট মেয়েটিকে যেন নামসহ কবর দিস, যেন ওর আত্মা ঘুরে না বেড়ায়। আমি চোখের জল ধরে রাখতে পারলাম না। বললাম, আমি দেব মা, আমি তোমার ইচ্ছা পূরণ করব। সকালবেলায় আমি বাগানের মাটি খুঁড়ে ছোট্ট একটা সমাধি বানালাম। পাথরের ওপর খোদাই করলাম, তিয়াসা সেন তুমি আলো হয়ে থাকো। ঘর ফিরে দেখি আলমারিতে মায়ের রুমাল, রক্তহীন। চিঠিগুলো নেই। ঘরের গন্ধ বদলে গেছে, যেন মা হালকা করে হাসলেন কোথাও থেকে। আজও যখন এই গল্পটা বলছি, জানালার পাশে হালকা বাতাস বইছে। মা যেন এখনো আছেন, হয়তো চুপচাপ বসে আছেন আমার পাশে। মৃতরা কি ফিরে আসে? না, তারা যায় না। তারা থেকে যায় আমাদের স্মৃতিতে, আমাদের হৃদয়, এবং মাঝে মাঝে জানালার পাশে বাতাসে। ঘটনার কয়েকদিন পর আমি আবার শহরে ফিরে এলাম, কিন্তু শান্তি পেলাম না। রাতে ঘুমোতে পারছিলাম না। সব সময় মনে হতো কেউ পাশে দাঁড়িয়ে আছে। বাতাসে হঠাৎ করে ভেসে আসা সেই পুরনো কাঁচা চন্দনের গন্ধ। মা ঘরে থাকতো এই গন্ধ, এখন এখানে কেন? একদিন গভীর রাতে আমি হঠাৎ দরজার আওয়াজ শুনলাম, টুক টুক। ঘরের দরজা হালকা করে খোলার শব্দ। আমি ধীরে ধীরে চোখ খুলে দেখলাম একটা ছায়ামূর্তি চুপচাপ দাঁড়িয়ে। আমি চিৎকার করব ভেবে গলা খুলি, কিন্তু আওয়াজই বেরোয় না। সেই মূর্তি মাথা নিচু করে বলে, তিয়াসা কোথায়? তিয়াসা মানে আমার মৃত বোন, কিন্তু কে এই ছায়া? পরদিন আমি মায়ের পুরনো অ্যালবাম খুললাম। ছবিগুলো রংচটা, বিবর্ণ, কিন্তু হঠাৎ একটা ছবিতে খেয়াল করলাম একটা ছোট মেয়ে দাঁড়িয়ে আছে মা পাশে। তার চোখে অদ্ভুত এক শূন্যতা। আমি এতদিন জানতাম আমার কোনো বোন ছিল না, তাহলে? ছবিটার পেছনে লেখা, তিয়াসা 1994। আমি জন্মেছি 1996। তাহলে আমার জন্মের আগে মা আরেকটা সন্তান জন্ম দিয়েছিলেন। কেউ কোনোদিন বলল না কেন? আর এখন সে কেন ফিরে আসছে? আমি এইসব কথা একজন মনোরোগ বিশেষজ্ঞকে বলেছিলাম। তিনি বললেন, এটা গিল্ট ট্রমা। আপনি আপনার মা মৃত্যুকে গ্রহণ